আপনাদের সাথে আমি আছি আইনজীবী বেহেজাদ শারমিন। শুরু হচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান ল উইথ সজীব হোসেন। পৃথিবীর যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমন্ত্রণ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, এটি আমাদের প্রথম অনুষ্ঠান। আমরা চেষ্টা করব আপনাদের গত এক সপ্তাহের বিশেষ আপডেটগুলো দিতে এবং আপনাদের প্রশ্নের জবাব দিতে। যত আইন বিষয়ক প্রশ্ন আছে আজকে আপনি করতে পারেন এবং আপনাদের সকল প্রশ্নের জবাব আমরা দেওয়ার প্রচেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদের স্ক্রলে আপনি স্টুডিও নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনি সেখানে ইমেল আইডিতে ইমেল করে দিতে পারেন কিংবা সরাসরি ফোন করে আপনার প্রশ্নটি আপনি করে নিতে পারেন। চলুন তবে আজকে অতিথির সাথে পরিচয় হওয়া যাক। আমাদের অতিথি হলো ডক্টর সজীব হোসেন। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো ডক্টর সজীব হোসেন। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, এটি আজকে আমাদের প্রথম প্রোগ্রাম। আমি প্রথমে TV19 কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই প্রোগ্রামটি ব্যবস্থা করার জন্য। আমাদের এই প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে আইন বিষয়ক সহায়তা করা এবং তাদের প্রশ্নের উত্তর দেয়া। এবং আমি আমার পরিচয় দিচ্ছি, আমি বর্তমানে সলিসিটর হিসেবে তাজ সলিসিটরসে কাজ করতেছি, একজন সলিসিটর হিসেবে। এবং এই প্রোগ্রাম শুরুতেই আমি আমার প্রিন্সিপাল সলিসিটর তাজউদ্দিন শাহকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাকে প্রিপেয়ার করার জন্য। কারণ আমার লয়ার হওয়ার পেছনে তার অনেক ভূমিকা রয়েছে। উনি আমাকে 4টি বছর ধরে ট্রেন করে একজন লয়ার তৈরি করেছেন। শুরুতে আজ কি আপডেট শোনাতে যাচ্ছেন আমাদের ডক্টর সজীব হোসেন? ধন্যবাদ। যেহেতু আমাদের এই প্রোগ্রামের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে দর্শকদেরকে লিগ্যাল আপডেট দেয়া এবং তাদের প্রশ্ন উত্তর দেয়া, আমি অনেকগুলো যদিও আপডেট রয়েছে, 4টি মেইন আপডেট নিয়ে কথা বলবো। প্রথম যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে 10 years লফুল রেসিডেন্স নিয়ে। আমরা জানি ইউকেতে ইনডিফিনিট লিভ টু রিমেইন একটি কমন টার্ম, আমরা সবাই জেনে থাকি, যেটাকে শর্ট টার্মে বলা হয় ILR। এবং যদি কারো এই 10 বছর রেসিডেন্সের মধ্যে কোনো গ্যাপ থেকে থাকে তাহলে এই ILR পেতে সমস্যা হতে পারে। তো ইউকে হোম অফিসের প্রিভিয়াস যে প্র্যাকটিস ছিল সেটা ছিল যদি কারো গ্যাপ থেকে থাকে 14 ডেজ অথবা 2016 নভেম্বর আগে 28 ডেজ অথবা তার কম, তাহলে এই গ্যাপগুলো কোনো প্রবলেম হবে না। কিন্তু রিসেন্টলি হায়ার কোর্টের দুটো ডিসিশন আসছে যেগুলোর কারণে a single day of overstay could break the chain of 10 years lawful residence। এই কারণে হাজার হাজার শত শত মানুষ এফেক্টেড হয়েছে, যাদের বিভিন্ন কারণে হয়তো কারো 5 দিন, কারো 6 দিন, কারো 10 দিন গ্যাপ রয়েছে বিটুইন লফুল রেসিডেন্স। শুধুমাত্র সিঙ্গেল ডে কিংবা তার কয়েকটা দিন বেশি গ্যাপ থাকার কারণে তাদের ILR অ্যাপ্লিকেশনগুলো রিফিউজড হয়ে যেত। এবং বেশ কয়েকবার চ্যালেঞ্জ করার পর রিসেন্টলি কোর্ট অফ আপিল থেকে একটি ডিসিশন এসেছে, যেখানে আইনের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে কিভাবে প্রিভিয়াস কোর্টের ডিসিশন রং এবং কিভাবে আইনটাকে ব্যাখ্যা করতে হবে যাতে করে হোম অফিসের প্র্যাকটিস ব্যবহার করে যদিও কারো কারো ক্ষেত্রে 14 ডেজ অথবা 2016 আগে 28 ডেজের ভেতর কোনো গ্যাপ থেকে থাকে সেগুলোকে রিপেয়ার করে কাউকে ILR গ্রান্ট করা যায়। তো এটা ছিল অন্যতম একটি প্রধান আপডেট। এবং আপনারা নিশ্চয় জেনে থাকবেন যারা এফেক্টেড ফর দিস notorious principle established by টু আহমেদ কেস, যেগুলোকে বলা হয় জুনেদ আহমেদ এবং মাসুম আহমেদ। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন কোর্ট অফ আপিল থেকে নতুন ডিসিশন এসেছে যেখানে ক্লিয়ার করে দিয়েছে কোন গ্যাপগুলো কনসিডার করবে হোম অফিস এবং কোন গ্যাপগুলো কনসিডার করবে না। এখানে ওপেন এন্ডেড কিছু গ্যাপ রয়েছে এবং ক্লোজ বুক গ্যাপ রয়েছে। যদি ওপেন এন্ডেড কোনো গ্যাপ থেকে থাকে তার মানে হচ্ছে কারো যদি অ্যাপ্লিকেশন রিফিউজড হয়ে যায় এবং তার 14 ডেজের মধ্যে আরেকটি অ্যাপ্লিকেশন করে, তখন তার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি সে আরেকটি অ্যাপ্লিকেশন করে ILR অ্যাপ্লিকেশনে ভ্যারি করে, এটাকে বলা হচ্ছে ওপেন এন্ডেড ওভারস্টেইং। তো এই ক্ষেত্রে
তার লফুল রেসিডেন্সটা কন্টিনিউ হবে না। কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যদি 2 পিরিয়ড অফ লফুল রেসিডেন্স থাকে, তার মানে যদি 2018 থেকে 2016 পর্যন্ত কারো লফুল রেসিডেন্স থেকে থাকে, মাঝখানে 14 ডেজ কিংবা 12 ডেজ কিংবা 5 ডেজ গ্যাপ থাকে, তারপর যদি তাকে আবার ভিসা গ্রান্ট করা হয়, এই ক্ষেত্রে এটাকে ক্লোজ বুক গ্যাপ বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে তাকে ভিসা গ্রান্ট করা হতে পারে, এক্সপ্লেনিং 10 years lawful residence rules. এই বিষয়গুলো তো অনেক কমপ্লিকেশন। আসলে একটা যখন লে পার্সন যখন দেখে যে কি অ্যাপ্লিকেশন করবে কিংবা তার মধ্যে গ্যাপ আছে, সময়ের সমস্যা আছে, তারা ওই ক্ষেত্রে কিভাবে বুঝবে, কিভাবে হোম অফিসকে এই জিনিসটা সামনে তুলে ধরা উচিত বলে আপনি মনে করেন? সত্যিকার অর্থে এই কোর্ট অফ আপিলে যে রিসেন্ট ডিসিশনটা এসেছে 10 years lawful residence নিয়ে, স্বয়ং জাজরা পর্যন্ত ইউকের যে ইমিগ্রেশন আইনটা রয়েছে সেটাকে হাইলি ক্রিটিসাইজ করেছে। সিনিয়র জাজ তারা বলেছেন যে এই আইনগুলোকে এমনভাবে অ্যামেন্ড করা উচিত যাতে করে এই ধরনের কনফিউশনগুলো অ্যারাইজ না করে, মানুষ যাতে ভিকটিম না হয়, এটা কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে। এবং এই রিসেন্ট যে ডিসিশনটা এসেছে কোর্ট অফ আপিল থেকে, এই ক্ষেত্রে এখানে এটাও বলা হয়েছে এই বিষয়গুলো যাতে করে ইউকে ল কমিশনকে ইনফর্ম করা হয় এবং তারা যাতে সাফিসিয়েন্ট চেঞ্জ নিয়ে আসে ইমিগ্রেশন আইনের মধ্যে, যেটা মানুষকে এনাবল করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ল। এবং একজন জাজ তো পার্টিকুলারলি বলে দিয়েছেন ডিসিশনের মধ্যে যে ইউকের ইমিগ্রেশন ল এতটুকু কমপ্লেক্স অ্যাট দিস স্টেজ যে পুরো আইনটাকে ভেঙে নতুন করে আবার করা উচিত। এতে করে কি আপনি মনে করেন আমাদের ভাই বোন যারা আছে, যাদের ইমিগ্রেশন অবস্থাটা সেটেল না, তাদের জন্য কোনো কিছু ভালো আসছে? আমি বলবো যদি কনসিস্টেন্সি থাকে এবং লটা যদি ব্যাখ্যা করার মধ্যে সব মানুষের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে অনেক মানুষ ভিকটিম হবে না। যদি লর মধ্যে অ্যাম্বিগুইটি থাকে তাহলে কিন্তু মানুষের ভিকটিম হওয়ার চান্সটা বেশি। তো আমি বলবো সেই সিনিয়র জাজদের সাথে কণ্ঠ মিলিয়ে যে ইউকে ইমিগ্রেশন আইনের মধ্যে অনেক ধরনের চেঞ্জ নিয়ে আসা উচিত ল কমিশনের পারমিশন সাপেক্ষে। ধন্যবাদ সজীব হোসেন। আর কোনো কি আপডেট আছে আপনার কাছে? জি, এরপরে যে আপডেট আপনারা সবাই জানেন যে ইউকেতে ওয়ার্ক পারমিট নিয়ে কিছু চেঞ্জ আনা হচ্ছে ডিসেম্বর থেকে, যেগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি কিছু আপডেট নিয়ে কথা বলবো। সবার আগে বলি যে এই টিয়ার 2 কিংবা ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু আগেও ছিল, কিন্তু নতুন যে চেঞ্জটা আনা হয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এবং সবার জন্যই, সেটি হচ্ছে অ্যারাউন্ড 10,000 পাউন্ড ইনকাম থ্রেশহোল্ডটা কমিয়ে দিয়েছে। তার মানে আগে যেখানে এখানে আসার জন্য একজন এমপ্লয়িকে এমন একটা এমপ্লয়মেন্ট দেখাতে হতো যাকে কিনা স্যালারি পে করতে হবে ওভার 33K, সেটা কমিয়ে এখন 26K এবং কোনো এক্সেপশনাল সার্কামস্টেন্সেসের ক্ষেত্রে 21K মতো করে ফেলেছে। তো এটা কিন্তু সিগনিফিকেন্ট একটা চেঞ্জ, স্পেশালি যারা স্মল বিজনেস এখানে, তারা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক এমপ্লয়ি রিক্রুট করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি ডিসকাস করতে চাচ্ছি, হয়তো আমি একটু সময় নিয়ে ফেলবো কারণ বিষয়টা খুব ইম্পর্টেন্ট সবার জন্য বোঝা, স্পেশালি যারা বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে কিংবা পড়াশোনা করে তাদের জন্য, কিংবা মাত্র পড়াশোনা শেষ করেছে। এই নতুন যে টিয়ার 2 ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা, এটা কিন্তু শুধু যে দেশের বাইরে থেকে এখানে আসা যাবে তাই না, বরং যারা ইউকেতে অবস্থান করতেছে তারাও কিন্তু এই ভিসাতে সুইচ করতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় টেকনিক্যালি, কারণ যারা এখানে লং টার্ম প্ল্যান করবে ইউকেতে আসার জন্য, ফর এক্সাম্পল এই টাইপের ভিসার জন্য কিন্তু অনেক স্কিল হওয়া লাগবে। যদি কারো স্কিলের কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু তারা আসতে পারতেছে না। তার মানে এই না তাদের জন্য কোনো অ্যাভিনিউ নেই। আমি যখন লাস্ট নাইটে আপডেটগুলো অ্যানালাইজ করতেছিলাম এবং রিসেন্ট লগুলো নিয়ে আমি ভাবতেছিলাম, তখন দেখলাম অনেক মানুষ যারা বাংলাদেশ এখানে পড়াশোনা করতে আসবে তারা কিন্তু এই ওয়ার্ক পারমিটটাকে সামনে রাখতে পারে। ফর এক্সাম্পল, যদি এখানে কেউ কোনো এমবিএ করতে আসে, এই এমবিএ করার পর
সে কিন্তু সরাসরি টিয়ারটুতে চলে যেতে পারে, কারণ ইউকেতে এসে তাদের দেখার একটা সুযোগ থাকবে, এখানকার এনভায়রনমেন্টটা বোঝার সুযোগ থাকবে, এবং তারপর সুযোগ বুঝে এমপ্লয়মেন্ট নেওয়ার সুযোগটা হয়ে যাবে। এটা কিন্তু খুবই ভালো একটি অপশন আমি বলবো। জি, তারা এসে দেখে নিতে পারবে যে তারা এখানের সাথে খাপ খেয়ে চলতে পারবে কিনা, এবং তার সাথে সাথেই তারা তাদের সিদ্ধান্তটি নিতে পারবে, সঠিক সিদ্ধান্ত। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এরপরে আরেকটি আপডেট নিয়ে কথা বলবো, যেটা খুবই আপসেটিং। অ্যাজ এ লয়ার আমি বলবো এটা খুবই আপসেটিং আমার জন্য, কারণ ইমিগ্রেশন হেলথ সার্চার্জ বলে একটি ফি আছে, যেটি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পে করতে হয় এখানে। তো ইনিশিয়ালি সেটা প্রতি বছরের জন্য ছিল £200 অনলি, তারপর সেটাকে বাড়িয়ে করা হলো £400 পার ইয়ার। তো রিসেন্টলি আবার সেটাকে বাড়িয়ে করা হয়েছে £624। এটা কিন্তু সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন টার্মস অফ অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড অ্যাসোসিয়েটেড কস্ট ফর ইউকে ভিসা অ্যাপ্লিকেশন। কারণ যারা ইউকেতে বিভিন্ন ভিসাতে আসবে, এক্সেপ্ট ভিজিট ভিসা এবং ট্রিটমেন্ট ভিসা, তারা কিন্তু এখানে ফ্রি ট্রিটমেন্ট পাবে। কিসের বিনিময়ে? ফর পেইং দিস ইমিগ্রেশন হেলথ সার্চার্জ। কাজে সবাইকে মাথায় রাখতে হবে, যারা আমরা আগে জানতাম যে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ 2.5 বছরের ভিসার ক্ষেত্রে £1000, এটা এখন আর না, এটা চেঞ্জ হয়ে গিয়েছে 27th অক্টোবর থেকে। এখন প্রত্যেক বছর আপনাকে £624 হারে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ পে করতে হবে। ধন্যবাদ। ওই ক্ষেত্রে যদি কেউ ফিটা মকুব করতে চাই, আমরা যেটা চিনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন হিসেবে, কি কি ধরনের ডকুমেন্ট তাদেরকে সাহায্য করতে পারে এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার জন্য? ধন্যবাদ, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কারণ আমরা জানি যারা ইউকেতে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে, তারা অনেক সময় এত হাই অ্যামাউন্ট অফ ইমিগ্রেশন হেলথ সার্চার্জ এবং অ্যাপ্লিকেশন ফি দিয়ে একটি অ্যাপ্লিকেশন করার ক্ষমতা রাখে না, কিংবা তাদের অ্যাবিলিটি থাকে না। কিন্তু ফি ওয়েভার বলে একটি অপশন রয়েছে, যার মাধ্যমে এই ইমিগ্রেশন হেলথ সার্চার্জ না পে করে এবং কোনো রকমের হোম অফিস অ্যাপ্লিকেশন ফি না পে করে অ্যাপ্লিকেশন করা যায়। তবে এই অপশনটি শুধুমাত্র যারা ইউকেতে অবস্থান করতেছে তাদের জন্যই ওপেন। যারা দেশের বাইরে থেকে আসবে তাদের জন্য এই অপশনটি নেই। এবং কি কি ডকুমেন্ট, আপনার প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্ট দরকার এরকম ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে ইমিগ্রেশন হেলথ সার্চার্জটা পে করা লাগবে না। স্পেশালি দেখাতে হবে যে তাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার, তার মানে তাদের মাসিক যে ইনকাম এবং যে খরচ, সেটা এতটাই লো যে তাদের কোনো ডিপোজিট নেই, কিংবা যদি তাদের কোনো কাজের রাইট না থাকে তাহলে তাদের সোর্স অফ ইনকাম নেই। সেই ক্ষেত্রে যারা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে তাদের কাছ থেকে সাপোর্টিং লেটার লাগবে যে তারা আনএবল টু প্রোভাইড ফার্দার সাপোর্ট। কারণ অনেক সময় দেখা যায় ইমিগ্রেশন হেলথ সার্চার্জ এবং অ্যাপ্লিকেশন ফি মিলিয়ে £2000 উপরে কিংবা আরো বেশি ফি চলে আসে, যেটা কিনা কোনো ফ্রেন্ড কিংবা আত্মীয় স্বজনের জন্য পে করা খুবই ডিফিকাল্ট। তাহলে কি যদি কেউ এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করে এবং কারো ইনকাম আছে, এমপ্লয়মেন্ট কিংবা সেলফ এমপ্লয়মেন্টে আছে, তারা কি ফেভার অ্যাপ্লিকেশন করতে পারবে না? যদি ইনকাম এবং এক্সপেন্ডিচার হিসেব করে দেখা যায় যে তাদের কোনো শর্টেজ নেই এবং যদি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ফান্ড থাকে, তাহলে কিন্তু হোম অফিস অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দেবে। যদি এক্সপ্লানেশন দেওয়া যায় যে তাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার সমান না, কিংবা তাদের কোনো সেভিংস নেই, তখনই তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার চান্সটা বেশি। ধন্যবাদ সজীব হোসেন। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আমরা দর্শক থেকে কিছু প্রশ্ন পাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, আমাদের একজন ভাইয়া, ওনার ইমিগ্রেশন স্ট্যাটাস পেন্ডিং আছে এই মুহূর্তে হোম অফিসে, তবে ওনার একজন 7 বছরের একজন বাচ্চা আছে। এখন উনি কি করতে পারে এই অবস্থায়? উনি কি অন্য কোনো অ্যাপ্লিকেশন করতে পারে, নাকি ওই পেন্ডিং অ্যাপ্লিকেশনে ঠিক আছে? ওনাকে কিছু করণীয় আছে? ধন্যবাদ, এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে এখানে যখন কেউ একটা অ্যাপ্লিকেশন করে, স্পেশালি ফ্রম ইনসাইড দি ইউকে, এই অ্যাপ্লিকেশনের রেজাল্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে না, বেশ সময় নিয়ে হোম অফিস তাদের ডিসিশন প্রোভাইড করে। অনেক সময় এটা 6 মাস লেগে যেতে পারে, অনেক সময় 8 মাস লেগে যেতে পারে, ওভার ইয়ার
ইভেন 2 ইয়ার্স পর্যন্ত একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকতে পারে। কিন্তু যখন একটা মানুষ অ্যাপ্লিকেশন করে, ডিউ টু দিস ডিলে এখানে কিন্তু অনেক সিগনিফিকেন্ট চেঞ্জ চলে আসতে পারে। তো একটি সুস্পষ্ট ইমিগ্রেশন আইন রয়েছে, যেটাকে বলা হয় সেকশন 120, যার মাধ্যমে একজন অ্যাপ্লিকেন্ট এবল টু প্রোভাইড ফার্দার ডকুমেন্টারি এভিডেন্স এবং ফার্দার সাবমিশন। যদি কারো এরকম চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়ে থাকে, তার মানে যখন অ্যাপ্লিকেশন পেন্ডিং সেখানে কোনো নতুন গ্রাউন্ডস যেটা অ্যাপ্লিকেশনের সময় ছিল না, তার মানে এই না যে তাকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। চাইলে সেকশন 120 এর আন্ডারে স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল গ্রাউন্ডস বলে এটা হোম অফিসকে ইনফর্ম করতে হবে ডকুমেন্টারি এভিডেন্স এবং ডিটেল এক্সপ্লানেশন দিয়ে। তাহলে যখন অ্যাপ্লিকেশনটা কনসিডার করবে পেন্ডিং অ্যাপ্লিকেশনটি, তখন যে বাচ্চার 7 বছর হয়েছে সেই আসপেক্টটা অটোমেটিক্যালি পেন্ডিং অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্কড হয়ে যাবে। তাহলে এই সেকশন 120, আমাদের একটি কল চলে এসছে, আমরা দর্শকের কলটি নিই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটি বলুন, কোথা থেকে ফোন করছেন আর প্রশ্নটি করে ফেলুন। আসসালামু আলাইকুম, আমার নাম বাবলু, আমি লন্ডন থেকে বলছি। ইনফ্যাক্ট আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এক পরিচিতা, উনি লকডাউনের সময় বাংলাদেশে বেড়াতে যান। তো বাংলাদেশে বেড়াতে যেয়ে উনি ইনফ্যাক্ট সেখানে লকডাউনের কারণে আটকে যান। তো উনি একজন সিঙ্গেল মাম, উনি ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার এবং এদেশে পিআর আছে। তো ওনার 3 বছরের একটা মেয়ে আছে যার জন্ম দেশে এবং তার ব্রিটিশ পাসপোর্টও রয়েছে। এখন সমস্যা হলো উনি যখন বাংলাদেশে প্যান্ডামিকের জন্য আটকে যান, সেই সময় এখানে তার যে কাউন্সিলের বাসা ছিল, কাউন্সিল ওই বাসাটাকে ক্লোজ করে দিয়েছে। হ্যাঁ, তো এমত অবস্থায় উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে যেটা উনি জানতে পেরেছে যে বাংলাদেশে বসে এই ব্যাপারটা ফাইট করে অগ্রসর হওয়াটা ভেরি কমপ্লিকেটেড। তো সবাই তাকে পরামর্শ দিয়েছে যে আপনি ব্রিটেনে আসেন, এসে আপনার বাসা রিকভার করবার জন্য আপনি ফাইট করেন। কিন্তু যেহেতু ওনার বাচ্চা ছোট আর প্যান্ডামিক, এমত অবস্থায় তো কোনো বাসায় যাওয়ার উপায় নেই, কিছুই করার উপায় নেই। তাই এমত অবস্থায় উনি বাচ্চাকে নিয়ে এইভাবে অরক্ষিত অবস্থায় এদেশে আসাটাকে খুব বিপজ্জনক মনে করছেন। তো বাই দিস টাইম উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যতদিন পর্যন্ত এই প্যান্ডামিক মহামারীটা রিমুভ না হয় ততদিন পর্যন্ত উনি দেশেই থাকবেন। তো এমত অবস্থায় যেহেতু উনি একজন ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার, ওনার পিআর আছে, ওনার মেয়ে ব্রিটিশ ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, তো এমত অবস্থায় আইন তাকে কি বলে, তাই সে এই যে ওভারস্টে করতে চাচ্ছে বাংলাদেশে, এমত অবস্থায় তার আসলে করণীয়টা কি, যদি এই ব্যাপারে কিছু বলেন মিস্টার সজীব। থ্যাংক ইউ ফর ইউর প্রোগ্রাম। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা জানি অনেক মানসিক কারেন্ট কোভিড-19 এর কারণে এফেক্টেড হয়েছে এবং অনেকেই অনেক দেশে আটকা পড়েছে এবং ইউকে হোম অফিসে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি ইন্ট্রোডিউস করেছে যারা কিনা এই কোভিড-19 এর কারণে এফেক্টেড। তো আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে যে যিনি বাংলাদেশে রয়েছেন এবং এখানকার পিআর হোল্ডার, উনিও একজন ভিকটিম অফ কারেন্ট কোভিড-19। তো এই বিষয়টি যেহেতু ওনাকে ইনফর্ম করতে হোম অফিসকে, কাজে একটা এভিনিউ খুঁজে বের করতে ওনাকে, এবং হোম অফিসে ডেডিকেটেড কিছু ইমেল অ্যাড্রেস রয়েছে যেখানে তার পুরো বিষয়টা এক্সপ্লেন করে কেন উনি এই দেশে ব্যাক আসতে পারতেছে না জানিয়ে রাখতে হবে। যদি উনি এটা করে তাহলে তাকে হোম অফিস অ্যাডভাইস করবে যে তার ক্ষেত্রে কোন ধরনের রুলসগুলো অ্যাপ্লিকেবল হবে। এটা ইম্পর্টেন্ট এই কারণেই, যদিও একটা মানুষের আইএলআর থেকে থাকে কিংবা পিআর থেকে থাকে এবং যদিও তার বাচ্চারা ব্রিটিশ সিটিজেন, তারপরেও যদি না একটা মানুষ ব্রিটিশ সিটিজেন না হয়ে থাকে এবং এই অবস্থায় ইউকের বাইরে মোর দেন 2 ইয়ার্স অবস্থান করে, তাহলে কিন্তু সে তার পিআর কিংবা আইএলআর স্ট্যাটাসটা লস্ট করে ফেলবে। সেই ক্ষেত্রে তাকে এই দেশে ঢোকার জন্য রিটার্নিং রেসিডেন্ট অ্যাপ্লিকেশন করে আসতে হবে এবং এই রিটার্নিং রেসিডেন্ট অ্যাপ্লিকেশনটা অ্যাভয়েড করতে হলে ওনাকে সুস্পষ্ট উপায়ে হোম অফিসের সাথে যোগাযোগ করে ওনার সার্কামস্টেন্সেসটা এক্সপ্লেন করতে হবে এবং আশা করি সেটা হোম অফিস কনসিডার করবে। ধন্যবাদ।
ধন্যবাদ শরীফ হোসেন। আমরা আরেকটি প্রশ্ন পেয়ে গেছি, সেটা হলো আমাদের একজন বোন জিজ্ঞেস করেছে, তিনি হলেন ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স এবং উনি এসেছিলেন এই দেশে একজন স্পাউস হিসেবে, একজন ব্রিটিশ সিটিজেনের স্পাউস হিসেবে। এখন উনি যেহেতু ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, উনি ওনার ইমিগ্রেশন স্টেটাস যেহেতু স্পাউসে ছিলেন এবং ওনার রিসেন্টলি ওনার ব্রিটিশ সিটিজেন হাজবেন্ড ওনাকে হোম অফিসে ইনফর্ম করে ওনার ভিসা কার্টেল করেছে, এই মুহূর্তে ওনার করণীয়টি কি? এটি কি যার ভিসা কার্টেল করেছে তার জন্য অ্যাডভাইস? না, যে যার ভিসা কার্টেল করেছে, যিনি কিনা এসেছেন বাংলাদেশি ন্যাশনাল, এসেছেন অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন। প্রশ্ন ডিপেন্ড করে অ্যান্সার কিরকম হবে তাদের পার্সোনাল সার্কামস্টেন্সের উপর। এখানে কি তাদের কোনো বাচ্চা ইনভলভ কিনা? জি, তাদের একজন বাচ্চা আছেন। জি, তাদের একজন বাচ্চা আছেন। যদি তাদের বাচ্চা থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে তার করণীয় হচ্ছে প্রথমেই ফ্যামিলি কোর্টে অ্যাপ্লিকেশন করে বাচ্চার সাথে চাইল্ড কন্ট্রাক্ট অর্ডার বলে একটি অর্ডার রয়েছে, সেটি নিয়ে নেওয়া। এর মাধ্যমে তার যে রাইট এস্টাবলিশড হবে এই ব্যক্তির ক্ষেত্রে, সেটি হচ্ছে কন্ট্যাক্ট টু চাইল্ড। যদি কন্ট্যাক্ট টু চাইল্ড এই রাইটটা সে পেয়ে যায়, তাহলে বাচ্চার বেসিসে সে একটি অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে থাকার জন্য। ধন্যবাদ। আমার আরেকটি প্রশ্ন এসে গেছে, সেটা হলো আমাদের একজন ভাই বলেছেন, উনি বিয়ে করেছেন একজন ব্রিটিশ সিটিজেনকে, তবে বিয়েটি ছিল ইসলামিক ম্যারেজ। তারা 2 বছর থাকেনি, তাদের কোনো সন্তানও নেই এবং উনি একজন ওভারস্টেয়ার। এখন উনি কি কোনো হোম অফিসে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই অবস্থায়? প্রশ্নকে একবার করবেন? জি, আমাদের একজন ভাইয়া উনি প্রশ্ন করেছেন, উনি ইসলামিক বিয়ে করেছেন একজন ব্রিটিশ সিটিজেন কে, এবং ওনাদের কোনো, ওই বিয়েটি হলো ইসলামিক ম্যারেজ, কোনো রেজিস্ট্রি নেই এবং তাদের কোনো সন্তানও নেই ওই ম্যারেজ থেকে। এখন কি তারা 2 বছর ধরেও থাকেনি, তো এই ক্ষেত্রে কি হোম অফিসে তারা কোনো অ্যাপ্লিকেশন উনি করতে পারবেন? তারা হিউম্যান রাইটস এর আন্ডারে একটি অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে সাকসেস হওয়ার চান্স কতটুকু সেটি নিয়ে আমার ডাউট রয়েছে। কারণ হোম অফিসের স্ট্রিক্ট যে পলিসি রিলেশনশিপ বেসড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটি হচ্ছে ইদার ম্যারেজ থাকতে হবে আন্ডার ইউকে ল, যেটাকে আমরা সিভিল ম্যারেজ বলি, অথবা 2 ইয়ার্স একসাথে থাকতে হবে। আর যদি দুইটার একটা স্যাটিসফাই না করে, তাহলে ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশন করে দেখা যেতে পারে যে হোম অফিস তাদেরকে আর্টিকেল 8 ফ্যামিলি লাইফ কনসিডার করে ভিসা দেয় কিনা। ওকে, ধন্যবাদ। আমাদের নেক্সট প্রশ্ন হলো, একজন ভাইয়ার ওনার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং 3 বার রিফিউজড হয়েছে। এখন সেই ক্ষেত্রে উনি কি, ওনার জন্য কি অপশন আছে? ধন্যবাদ। এটি খুবই কমন একটি প্রশ্ন আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। আমরা জানি ভিজিট ভিসার ক্ষেত্রে ইউকে হোম অফিসের অনেক স্ট্রিক্ট ক্রাইটেরিয়া রয়েছে। যারা জেনুইন ভিজিটর, শুধুমাত্র তাদেরকে তারা ভিসা গ্রান্ট করে, স্পেশালি আমাদের এশিয়ান কান্ট্রি থেকে। এবং যদি জেনুইননেস গ্রাউন্ডে কার অ্যাপ্লিকেশন রিফিউজড হয়ে থাকে, তাহলে আগে রিফিউজাল লেটারগুলো দেখতে হবে কোন গ্রাউন্ডে রিফিউজড হয়েছে। সেই গ্রাউন্ডগুলোকে যদি রেকটিফাই করা যায়, যদি ফ্রেশ এভিডেন্স দিয়ে ইমিগ্রেশন রুলকে স্যাটিসফাই করা যায়, তাহলে 2-3 বার 4-5 বার যদি কারো অ্যাপ্লিকেশন রিফিউজড হয়ে থাকে, তারপরেও এখানে অ্যাটেম্পট নিয়ে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করা যাবে। এবং যদি তারপর রিফিউজড হয়, সব ডকুমেন্ট সঠিকভাবে দেওয়ার পরও, তখন তাদেরকে কিন্তু ইউকে কোর্টের আশ্রয় নিতে হবে। ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে ভিজিট ভিসার ক্ষেত্রে কিন্তু কোনো আপিল রাইট নেই। যেহেতু ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো আপিল রাইট নেই, এই রকমের রিফিউজালগুলোকে যারা 3-4 বার রিফিউজড হয়ে গেছে, চ্যালেঞ্জ করতে হবে জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে। তো এই ক্ষেত্রে এক্সপার্ট লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে, যারা কিনা আপনার প্রিভিয়াস ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড চেক করে আপনাকে সঠিক অ্যাডভাইস দিতে পারবে। এবং এই সপ্তাহে যে আপডেটটি আমি ওই সময়ে মিস করে গিয়েছি, আমি সেটিও অ্যাড করব, যেটা কিনা ভিজিট ভিসা রিলেটেড। আমরা জানি যে অ্যাপেন্ডিক্স ভির আন্ডারে ভিজিট ভিসাগুলো কনসিডার করে হোম অফিস,
সেখানে কিছু চেঞ্জ নিয়ে এসেছে যেগুলো 1st ডিসেম্বর থেকে তারা অ্যাপ্লাই করবে। সিগনিফিকেন্ট যে অ্যাসপেক্ট সেটি হচ্ছে টাফার সুইটেবিলিটি ক্রাইটেরিয়া। তার মানে আগে থেকেই তো ভিজিট ভিসা কোনো সুযোগ পেলেই তারা রিফিউজ করত, এখন সেটিকে তারা আরো টাফার করতে, তার মানে তাদের হাতে আরো অস্ত্র তারা বাড়িয়ে নিচ্ছে যাতে করে ভিজিট ভিসাগুলো রিফিউজ করতে পারে বেসড অন সুইটেবিলিটি। তার মানে হচ্ছে যদি কারো কোনো রকমের প্রিভিয়াস ইমিগ্রেশন ওভারস্টে থেকে থাকে কিংবা ইমিগ্রেশন অফেন্স থেকে থাকে কিংবা কোনো রকমের ক্রিমিনাল অফেন্স থেকে থাকে, তাদের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে টু অবটেইন ইউকে ভিজিট ভিসা। ধন্যবাদ সজীব হোসেন। আরেকটি প্রশ্ন হলো, ফেইল্ড অ্যাসাইলাম সিকার যারা, তাদের এখন সবকিছু যদি সব ডিসিশন যদি এক্সস্টেড থাকে, তাদের এই ক্ষেত্রে করণীয় কি থাকতে পারে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি ইউকেতে অনেক অনেক আনডকুমেন্টেড মাইগ্রেন্টস রয়েছে যাদেরকে অনেকে অবৈধ বলে থাকে, কিন্তু আমি সেটা সঙ্গত কারণে বলবো না। যারা কিনা এরকম আনডকুমেন্টেড মাইগ্রেন্ট কিংবা ফেইল্ড অ্যাসাইলাম সিকার, তাদের সুবিধার্থে আমি একটি কথা বলবো যে যদি কারো অ্যাপ্লিকেশন রিফিউজড হয়েও যায় এবং যদি প্রিভিয়াসলি কোনো অ্যাসাইলাম ক্লেম করা থেকে থাকে এবং সাবসিকুয়েন্টলি যদি কোনো হাতে ফ্রেশ এভিডেন্স পেয়ে যায় যেটা প্রিভিয়াসলি হোম অফিস কনসিডার করেনি অথবা কোর্ট কনসিডার করেনি, সেই এভিডেন্সের উপর ভিত্তি করে কিন্তু তারা ফার্দার সাবমিশন অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের কেসটাকে রিওপেন করার জন্য। এই অপশন তাদের রয়েছে। কারেন্ট কোভিড-19 শুরু হওয়ার আগে এই অ্যাপ্লিকেশনগুলো কনসিডার করার জন্য হোম অফিসের একটি ডেডিকেটেড ইউনিট রয়েছে লিভারপুলে, যেটাকে বলা হয় লিভারপুল ফার্দার সাবমিশন ইউনিট। আগে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করে ইন পার্সন গিয়ে ডকুমেন্ট জমা দিয়ে আসতে হতো অ্যাপ্লিকেশন লঞ্চ করার জন্য, কিন্তু এখন কিন্তু আর ইন পার্সন যেতে হবে না এবং অ্যাপয়েন্টমেন্টও বুক করা লাগবে না। তাদের অপশন রয়েছে ফ্রেশ ডকুমেন্টসের উপর বেস করে অনেক অনেক এক্সপ্লানেশন দিয়ে তারা অ্যাপ্লিকেশনটা রেকর্ডে ডেলিভারি করে সাবমিট করতে পারে। ধন্যবাদ। আর এই ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্ট বাংলাদেশ থেকে আনাতে না পারে, তখন ওই ক্ষেত্রে কি এটা জাস্ট ফটোকপি দিলেই কি চলবে নাকি অরিজিনাল ডকুমেন্টটাই প্রয়োজন হবে? ওয়েল, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হোম অফিস সবসময় ক্রেডিবিলিটি অ্যাসেস করে। হোম অফিসের যে কান্ট্রি রিপোর্ট তারা প্রত্যেক বছর এবং টাইম টু টাইম তাদের রিপোর্ট আপডেট করে। কান্ট্রি রিপোর্ট, যে কান্ট্রি রিপোর্টে বলা হয় কোন দেশে কি কি ডকুমেন্ট পাওয়া যায়, ডকুমেন্টগুলো আসল নাকি নকল, তাদের হাতে কিন্তু সকল রকমের রিপোর্ট থেকে যায়। এবং হোম অফিস যেসব কারণে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজ করে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা। তো এই ক্ষেত্রে যদি কেউ ফটোকপি সাবমিট করে ইনস্টেড অফ অরিজিনাল ডকুমেন্ট, তাহলে কিন্তু এই ক্রেডিবিলিটিকে সামনে নিয়ে এসে তার অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করতে পারে এবং বলতে পারে যে এই ডকুমেন্ট আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কাজে আমি বলবো এটা সবসময়ই ভালো হয় যদি অরিজিনাল ডকুমেন্টটা প্রোভাইড করা যায়। আর যদি কোনো কারণে অরিজিনাল ডকুমেন্ট নিতান্তই প্রোভাইড করা না যায় আন্ডার কারেন্ট কোভিড সিচুয়েশন, তাহলে সাফিসিয়েন্ট এক্সপ্লানেশন দিতে হবে যে কেন অরিজিনাল ডকুমেন্টটা প্রোভাইড করা যাচ্ছে না এবং কখন এটা অ্যাভেলেবেল হতে পারে এবং এটা আদৌ হোম অফিসে প্রোভাইড করা যাবে কি যাবে না। ধন্যবাদ। আর এই ক্ষেত্রে যদি কেউ যদি নতুন কোনো অ্যাপ্লিকেশন করে হোম অফিসে এবং অনেক ভাই বোন থেকে আমি প্রশ্ন পেয়েছি যে তাদের পাসপোর্টটি এক্সপায়ার হয়ে গেছে এবং তাদের কাছে এই মুহূর্তে মানে অরিজিনাল পাসপোর্ট হাতে নেই এবং ওদের অ্যাপ্লিকেশন করতে হবে হোম অফিসে, ওই ক্ষেত্রে পাসপোর্ট ছাড়া কি অ্যাপ্লিকেশন তারা করতে পারবে? ধন্যবাদ, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা জানি যে প্রিভিয়াসলি তার মানে হচ্ছে কোভিড-19 শুরু হওয়ার আগে ভ্যালিড পাসপোর্ট ছাড়া যদি কেউ অ্যাপ্লিকেশন করতো, হোম অফিসের রাইট ছিল সেই অ্যাপ্লিকেশনটি রিফিউজ করতে অথবা রিটার্ন পাঠাতে পারতো তারা, এই বলে যে যেহেতু এখানে কোনো ভ্যালিড আইডেন্টিটি ডকুমেন্ট অথবা পাসপোর্ট দেওয়া হয়নি, এটি একটি ইনভ্যালিড অ্যাপ্লিকেশন। কিন্তু এই কোভিড-19 প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে হোম অফিস তাদের ফ্লেক্সিবল অ্যাপ্রোচের আন্ডারে যদি কারো পাসপোর্ট এক্সপায়ার্ড হয়েও থাকে সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং হোম অফিস সেগুলো তারা কনসিডার করতেছে। এবং হোম অফিস এখন
ভ্যালিড পাসপোর্টটাকে ম্যান্ডেটরি হিসেবে কাউন্ট করতেছে না কোন অ্যাপ্লিকেশন কনসিডার করার ক্ষেত্রে। ধন্যবাদ। এছাড়া আরেকটি বিষয় যেটা আমরা প্রায় এখন শুনে থাকি, আমাদের একজন পরিচিত যিনি আমাকে বলেছেন উনি রিসেন্টলি একটি ভ্যালিড লিভ টু রিমেইন পেয়েছেন, তবে ওনার নো পাবলিক ফান্ড রিমার্কস আছে, তার মানে উনি কোনো বেনিফিট পাওয়ার সুযোগ সুবিধাটি নিতে পারবে না। তবে ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে। উনি কি হোম অফিসে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে ওই নো পাবলিক ফান্ড রিমার্কসটি উঠিয়ে নেওয়ার জন্য? ধন্যবাদ। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, স্পেশালি আন্ডার দিস কারেন্ট কোভিড-19 সিচুয়েশন। আমরা জানি অনেক মানুষেরই ইনকাম বিভিন্নভাবে এফেক্টেড হয়েছে, এবং দর্শক আপনারা সবাই জেনে থাকবেন যারা ইউকেতে বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে রয়েছেন, মোস্ট অফ দ্য ক্যাটাগরিতেই এক্সেপ্ট অ্যাসাইলাম, মোস্ট অফ দ্য ক্যাটাগরিতেই একটু রিমার্কস দেওয়া থাকে, নো রিকোর্স টু পাবলিক ফান্ড। তার মানে যারা ভিসা হোল্ডার তারা কোনো রকমের পাবলিক ফান্ড ক্লেম করতে পারবে না। কিন্তু যদি কারো সাফিসিয়েন্ট ইনকাম থেকে না থাকে, যদি কেউ স্ট্রাগল করে থাকে বর্তমান সিচুয়েশনে, তারা সাফিসিয়েন্ট ডকুমেন্ট দিয়ে এবং এক্সপ্লানেশন দিয়ে হোম অফিসে একটি অ্যাপ্লিকেশন করতে পারে, এই বলে যে আমার সাফিসিয়েন্ট ইনকাম নেই এবং আমার ডেইলি যে নিডস আমি সেগুলোকে স্যাটিসফাই করতে পারতেছি না, এবং আমার পাবলিক ফান্ড রেস্ট্রিকশনের যে রিমার্কসটা আছে সেটা উঠিয়ে নেওয়া হোক। হোম অফিস ডিউলি সকল ডকুমেন্ট কনসিডার করবে, প্রত্যেকটা মানুষের পার্সোনাল সার্কামস্টেন্সেস কনসিডার করবে। কনসিডার করে যদি মনে করা হয় যে জেনুইন অ্যাপ্লিকেশন এবং জেনুইনলি নিডেড একটা পার্সন অ্যাপ্লিকেশনটি করেছে, তাহলে তার নো রিকোর্স টু পাবলিক ফান্ড যে রেস্ট্রিকশন রয়েছে সেটি তারা রিমুভ করে উঠিয়ে নেবে এবং তাকে অ্যালাউ করবে টু ক্লেম পাবলিক ফান্ড। ধন্যবাদ। আর এই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট, কি জিনিস গ্রহণযোগ্য বলে মনে করেন? প্রথম যে বিষয় সেটি হচ্ছে 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, তার ইনকাম, তার ফ্যামিলি সার্কামস্ট্যান্সেস, তার কোনো বাচ্চা রয়েছে কিনা এখানে। যদি বিগ ফ্যামিলি হয়ে থাকে যারা এখানে স্ট্রাগল করতেছে এবং বাচ্চার বেস্ট ইন্টারেস্টে তারা অনেক প্রায়োরিটি দেয়, তো এই ক্ষেত্রে তারা কনসিডার করে যদি তাদেরকে পাবলিক ফান্ড দেওয়া না হয় এবং এতে করে যদি কোনো বাচ্চা এফেক্টেড হয়, এটাকে তারা খুব জোর দিয়ে দেখে এবং অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার চান্সটা বেশি যদি এগুলোকে ঠিকঠাক মতো এক্সপ্লেন করা যায় এবং হাইলাইট করা যায়। ধন্যবাদ। বার্মিংহাম থেকে একটা ভাইয়া প্রশ্ন করেছে, ওনার নোটিস অফ হিয়ারিং ছিল, অর্থাৎ ওনার আপিলের হিয়ারিং এর ডেট ছিল এপ্রিল মাসে, কিন্তু কোভিড-19 এর প্যান্ডেমিকের কারণে এই হিয়ারিংটি অ্যাডজন করা হয়। এখন উনি আর কোনো হিয়ারিং কোনো ডেট পায়নি, এখন উনি কি করতে পারে এই অবস্থায়? এই অবস্থায় যে কাজটি করতে হবে, আমরা জানি বিভিন্ন কারণেই কোভিড-19 শুরু হওয়ার আগে যত ধরনের কোর্ট হিয়ারিং ছিল সবই অ্যাডজন হয়ে গেছে, তার মানে সবই স্থগিত হয়ে গিয়েছে এবং সেগুলো তারা পাইলট স্কিম চালু করে অনলাইনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সলভ করার চেষ্টা করতেছে। তো যদি কারো কেস এরকম কোভিড-19 এফেক্টেড হয়ে থাকে, তাহলে কোর্টকে কিন্তু লিখতে হবে তাদের কেসগুলোকে ওপেন করার জন্য, যে তারা রেডি আছে, তারা কোর্ট থেকে ডাইরেকশন নিয়ে তারপর তাদের কেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং যদি কোনো ভাইয়ের এরকম প্রবলেম হয়ে থাকে, পার্সোনালি প্রবলেমটা সলভ করতে আমি বলবো, যেহেতু বিষয়গুলো কমপ্লেক্স, এটা ভালো হয় যদি কোনো এক্সপার্ট লিগ্যাল অ্যাডভাইস তারা সিক করে এইসব বিষয়ে। ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন এই আপিল নিয়ে, যদি আপিলের এই যে হিয়ারিং এর ডেট যে পিছিয়ে গেল, এবং এর মধ্যে কি তারা চাইলে হোম অফিসকে কোনো লেটার কিংবা সাপোর্টিং কোনো সাবমিশন কি দিতে পারে এই আপিল পেন্ডিং থাকা অবস্থায়? ধন্যবাদ। এটি আরেকটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমি দর্শকদেরকে বলবো আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখতেছেন এই একটি ইনফরমেশন মাথায় রাখবেন। যদি কারো আপিল পেন্ডিং থেকে থাকে হোম কোর্টে, ইউকে ইমিগ্রেশন ট্রাইব্যুনাল কিংবা যে কোনো কোর্টে, এবং যদি আপনার এভিডেন্স সাফিসিয়েন্টলি স্ট্রং হয় এবং আপনি যদি মনে করেন যে আপনার কেসটা অনেক স্ট্রং, তাহলে আপনি হোম অফিসকে একটি রিকনসিডারেশন রিকোয়েস্ট পাঠিয়ে দেখতে পারেন যে তারা আপনার কেসটাকে রিঅ্যাসেস করে কিনা এবং আপিল উইথড্র করে কিনা। যদি আপনার সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে এবং সঠিকভাবে এক্সপ্লেন করেন, তাহলে কিন্তু হোম অফিস অনেক সময় কনসিডার করে আপনাকে ভিসা গ্রান্ট করতে পারে কোর্টে হিয়ারিং হওয়ার আগে। ধন্যবাদ।
দর্শকবৃন্দ, আপনারা স্ক্রল করলেই আমাদের স্টুডিও নাম্বার দেখতে পাবেন এবং ইমেল আইডি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনারা ইমেল পাঠিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন কিংবা সরাসরি ফোন করে প্রশ্নটি করে নিতে পারেন। সজীব হোসেন, আপনার কাছে কি আর কোনো আপডেট আছে যেটা আমাদের দর্শককে সাহায্য করবে কোনো ধরনের ইমিগ্রেশন নিয়ে, যেটা কিনা এই মুহূর্তে খুবই খুবই প্রয়োজনীয় তাদের জানা? যেমন আমার কাছে একটি প্রশ্ন আছে, এই যে টয়িক রিলেটেড যে বিষয়টি ইংলিশ রিকোয়ারমেন্টে, এখানে কি নতুন কোনো আপডেট আছে? যাদের টয়িক থেকে এলিমিনেট যদি হয়ে যায় তারা কি কোনো ধরনের লিভ পাবে কিংবা এমন কিছু? আমি এ বিষয়ে যেটা বলবো, আমরা জানি এতে টয়িক বিষয়ক একটি ইস্যু রয়েছে ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং অনেক ভিকটিমস রয়েছে এই হেডিং এর আন্ডারে। এবং যদি কেউ টয়িকের ভিকটিম হয়ে থাকেন এবং যদি তারা এলিমিনেটেড হয়ে যায় তাদের এই অ্যালিগেশন থেকে, তাহলে কিন্তু তারা এখন ক্লেম করতে পারবে 2.5 years এর ভিসা ইনস্টেড 60 days ভিসা, যেটা প্রিভিয়াসলি ছিল। হোম অফিস রিসেন্টলি একটি জুডিশিয়াল রিভিউর মাধ্যমে একজনকে কনসেন্ট দিয়েছে যে তাকে 2.5 years এর ভিসা দিবে, যেহেতু তারা অ্যালিগেশন উইথড্র করে নিয়েছে। এবং যেহেতু আপনি আমাকে কোয়েশ্চেন করেছেন আমার কোনো আপডেট রয়েছে কিনা ল বিষয়ক, অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমি জানি, আমাদের টাইম প্রায় শেষে আসতেছে। শুধু দর্শকদেরকে আমি একটি ইম্পর্টেন্ট আপডেট দিব, সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা বিষয়ক। আমরা জানি যে ইউকের স্টুডেন্ট ভিসা ফেমাসলি ওয়াজ নেমড অ্যাজ Tier 4 ভিসা। এটা এখন আর নেই, এখন এটাকে বলা হয় স্টুডেন্ট রুট। এবং এই ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট আপডেট আমি এখন দিচ্ছি এবং ক্লারিফিকেশন, স্পেশালি অনেক মানুষই মনে করতেছে স্টুডেন্ট ভিসায় যে চেঞ্জগুলো নিয়ে আসা হয়েছে এই কারণে এখন ইংলিশ আর রিকোয়ারমেন্ট না, তার মানে ইংলিশ ছাড়াই এখানে আসা যাবে। এটা আমি একটু ক্লারিফাই করবো দর্শকদেরকে। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠানে দেখতেছেন, আমি আশা করি আপনাদেরকে হেল্প করতে পারে এই ইনফরমেশনটি। শুধুমাত্র যারা মাস্টার্স কিংবা তার উপরের কোনো কোর্স করতে ইউকেতে আসতেছে তাদের ক্ষেত্রে ইংলিশ মে নট বি এ রিকোয়ারমেন্ট, যদি তারা যে ইউনিভার্সিটি থেকে অফার লেটারটি নিবে সেই ইউনিভার্সিটি তাদেরকে অ্যাসেস করে এবং তারা সার্টিফাই করে যে কোন একটি স্টুডেন্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সাফিসিয়েন্টলি স্ট্রং, তাহলে তাকে আর IELTS কিংবা সিমিলার কোনো এক্সামে সিট করতে হবে না। কিন্তু যদি কেউ বিলো মাস্টার্স লেভেল, তার মানে যদি কেউ আন্ডার গ্রেড লেভেলে কোন ডিগ্রি করতে আসে কিংবা কোন ডিপ্লোমা কোর্স করতে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু IELTS কিংবা সিমিলার কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েই ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন রয়ে গেছে, আমার আরেকটি ভাইয়া প্রশ্ন করেছেন কার্ডিফ থেকে। উনি বলছেন উনি এদেশে এসেছেন 20 বছর হয়ে গেছে, কিন্তু ওনার হাতে এমন কোনো কাগজপত্র নেই যেটাতে উনি প্রমাণ করতে পারবেন উনি 20 বছর ধরে ইউকেতে আছেন। উনি কি কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন? যদি করতে পারে উনি কি ডকুমেন্ট দিতে পারে ওই ক্ষেত্রে সাপোর্টিং? ধন্যবাদ, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা জানি যারা এখানে আনডকুমেন্টেড মাইগ্রেন্টস, আপনি বলছেন যে এই ব্যক্তি অ্যারাউন্ড 20 years or more than 20 years ইউকেতে রয়েছে, কিন্তু তার কাছে কোনো ডকুমেন্টস নেই যে প্রুভ করবে তার কন্টিনিউয়াস রেসিডেন্স ইন দ্য ইউকে। প্রিভিয়াসলি হোম অফিস কিন্তু অনেক স্ট্রিক্টলি এইসব অ্যাপ্লিকেশন কনসিডার করতো। তার বলতো যেহেতু একটি মানুষের কাছে কোনো ডকুমেন্টস নেই তার কন্টিনিউয়াস রেসিডেন্স প্রুভ করার জন্য, কাজে আমরা অ্যাপ্লিকেশনটি রিফিউজ করে দেব। কিন্তু এখন কিন্তু একটু ফ্লেক্সিবল অ্যাপ্রোচ হোম অফিসের রয়েছে, সেটি হচ্ছে যদি কোনো সাপোর্টিং লেটার কিংবা মানুষ যদি কোনো এভিডেন্স দেয় যে আমি এই লোকটাকে 2010 সাল থেকে চিনি, আরেকজন যদি বলে যে আমি এই লোকটাকে 2005 সাল থেকে চিনি, এরকম সিরিজ অফ সাপোর্টিং লেটার এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে যদি তার কন্টিনিউয়াস রেসিডেন্সটাকে কাভার করা যায়, হোম অফিস কিন্তু সেটা ডিউলি কনসিডার করবে। তবে যেটি খেয়াল রাখতে হবে, যারা লেটারগুলো দিচ্ছে কিংবা যারা সাপোর্টিং স্টেটমেন্ট দিচ্ছে তারা ক্রেডিবল ইন্ডিভিজুয়াল কিনা। ধন্যবাদ সজীব হোসেন। এই ক্ষেত্রে যদি বলা যায়, অনেকেই আমরা দেখতে পারি যে সাপোর্টিং লেটার দেওয়ার ক্ষেত্রে অনেকে আইডি দিতে একটু অনীহা প্রকাশ করে, তাহলে কি আইডি ছাড়াই কি সাপোর্টিং লেটারগুলো দেওয়া যাবে? ধন্যবাদ, এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যেহেতু ল্যাক অফ ডকুমেন্টস একটি ইস্যু এখানে, তো সেই ক্ষেত্রে ল্যাক অফ ডকুমেন্টস অফিসিয়াল ডকুমেন্টস
কভার করার জন্য কিন্তু এই সাপোর্টিং স্টেটমেন্ট অথবা সাপোর্টিং লেটারগুলো দেওয়া হচ্ছে। এবং যদি সাথে করে কোনো আইডি ডকুমেন্ট না দেওয়া হয় তাহলে কিন্তু হোম অফিসের হাতে একটি সুযোগ থেকে থাকে ওই সব সাপোর্টিং স্টেটমেন্ট কিংবা লেটারকে আন্ডারমাইন করার জন্য। কাজ আমি বলবো ইট ইজ বেটার টু প্রোভাইড এনি আইডেন্টিটি ডকুমেন্ট উইথ এনি সাপোর্টিং স্টেটমেন্ট অর লেটার। আর নিতান্ত যদি না পারা যায় তাহলে সেই ক্ষেত্রে প্রোভাইড করা যেতে পারে, তবে এরকম ডকুমেন্ট না দেওয়াই ভালো। ধন্যবাদ। এরপরে আমাদের আরেকটি প্রশ্ন আমরা চলে যাই। আমাদের একজন ভাইয়া, ওনার কোনো ইমিগ্রেশন স্টেটাস এই মুহূর্তে নেই, তবে ওনার একজন বাচ্চা আছে যার কিনা 10 বছর হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে করণীয় কি তাদের? যদি কোনো বাচ্চার 10 বছর হয়ে যায়, এটা ডিপেন্ড করে বাচ্চার জন্ম এখানে হয়েছিল কিনা। যদি এখানে জন্ম হয়ে থাকে তাহলে তাদের অটোমেটিক ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এটি সুযোগ রয়েছে। তো যেহেতু বাচ্চার রেসিডেন্স রয়েছে 10 ইয়ার্স ধরে ইউকেতে, সেক্ষেত্রে এটা ভালো হয় যদি তারা তার বাচ্চাদের জন্য ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে এবং অ্যাজ সুন অ্যাজ তার বাচ্চার ব্রিটিশ সিটিজেনশিপ গ্রান্ট করা হয়ে থাকে তখন তারা বাচ্চার উপর বেসিস করে ফুল ফ্যামিলি অ্যাপ্লিকেশন করতে পারে। ধন্যবাদ। দর্শকবৃন্দ, এই ছিল আজকের আয়োজন। আগামী সপ্তাহে আবার এই সময়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আইনি পরামর্শের সাথে আমাদের আগামী সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।